চমকে উঠল। ঠিক তার পেছনে দাঁড়িয়েছিল তার বয়ফ্রেন্ড মিরাজ। তার হাতে ছিল রুহির প্রিয় স্ন্যাক্স, গ্রিলড কর্ন আর আইসকোলা। তার কথা শুনে রুহির মাথা কিছুক্ষণের জন্য একদম ফাঁকা হয়ে গেল, কিন্তু তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে রুদ্রর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল আর মিরাজকে বলল, মিরাজ, এটা যেমন তুমি দেখছো তেমন কিছু নয়। দয়া করে তুমি ভুল বোঝো না। আমাকে সবকিছু বোঝাতে দাও। ঠিক আছে, আমি শুনছি, বোঝাও। অবাক হয়ে মিরাজ রুহির দিকে তাকিয়ে বলল। তারপর তার নজর গেল রুদ্রর দিকে, যে তখন রুহির পেছনে দাঁড়িয়েছিল। তার চোখে বিরক্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। মিরাজ জানত যে রুহি এমন মেয়ে না যে সে তার পেছনে কোনো খারাপ কিছু করবে। তাছাড়া রুহি সাধারণত কোনো সোশ্যাল মিডিয়াও তেমন ব্যবহার করত না, আর তার ডেলি রুটিন বাড়ি আর কাজের মাঝেই সীমাবদ্ধ ছিল। সে খুব সৎ মেয়ে, আর তাই মিরাজ বিশ্বাস করত যে সে যা দেখেছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। রুহি কিভাবে মিরাজকে পুরো ব্যাপারটা বোঝাবে সেইটা ঠিক করার আগেই রুদ্র হঠাৎ মুখ খুলল, রুহি শুধু আমার। এটা শোনার পর রুহির মনে হলো যেন তার মাথাটা ফেটে যাচ্ছে। সে কখনো ভাবেনি যে তার জীবনে কখনো এমন কিছু ঘটতে পারে। তার মনে হচ্ছিল যেন এটা কোনো রকমের আজগুবি কৌতুক। এই ঘোষণার পর মিরাজের চোখে যে কোমলতা ছিল তা নিমেষেই দূর হয়ে গেল, আর তা ঠান্ডা এক ধরনের শীতলতায় পরিণত হল। রুদ্র, তুমি এসব কি বলছো? রুহি রেগে গিয়ে রুদ্রকে বলল। রুহি, আগে তুমি আমাকে বলো, এই লোকটাকে? মিরাজ মুখে গম্ভীর ভাব নিয়ে প্রশ্ন করল। মিরাজ, শোনো, সে শুধু আমার স্কুলের বন্ধু। রুহির গলা কাঁপছিল। আসলে সে মিথ্যা বলছিল না। সত্যি স্কুলে রুদ্র তার সহপাঠী ছিল। আমরা শুধু বন্ধু ছিলাম না, তাই না? কেন তুমি তাকে বলছো না যে আজ আমরা হোটেলের বাথরুমে চুমু খেয়েছি? রুদ্র ঠোঁটের কোণে এক ধরনের অহংকারী হাসি নিয়ে নিষ্ঠুরভাবে বলল। এটা শোনার পর মিরাজের মুখ পুরো অন্ধকার হয়ে গেল। তার মনে হলো যেন তার পুরো শরীরটাই অবশ হয়ে গেছে। আমি তা করিনি। রুহি কষ্ট করে রুদ্রর মিথ্যে কথাটা সংশোধন করার চেষ্টা করল। মিথ্যে বলো না। তুমি এইটা লুকাতে পারবে না যখন আমার গন্ধ এখনো তোমার ঠোঁটে লেগে আছে। রুদ্র রুহির ঠোঁটের উপর তার আঙুল বুলিয়ে বলল। সে রুহির পেছনে ছিল বলে রুহি তা বুঝে উঠতে পারেনি যে রুদ্র এমন কিছু করবে। তারপর রুদ্র মিরাজের দিকে তাকালো আর তাকে জিজ্ঞেস করল, তুমি রুহির বয়ফ্রেন্ড, কিন্তু সে কি কখনো তোমাকে তার অতীতের কথা বলেছে? তার অতীত? মিরাজ অবাক হয়ে গেল। এটা সত্যি, রুহি কখনো তাকে তার অতীতের কথা বলেনি। রিয়া ছাড়া রুহি কারো সাথে তেমন মেলামেশা করত না, আর তাই মিরাজ কখনো তাকে এ বিষয়ে জিজ্ঞেস করেনি। কি হলো, তুমি জানো না? সে কি কখনো বলেছে তোমায় যে 8 বছর আগে একজন মানুষ ছিল যাকে সে খুব গভীরভাবে ভালোবাসত? আর সেই মানুষটি ছিলাম আমি। রুদ্র প্রতিটি শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করে বলল। রুহির বুকের পুরনো ক্ষত, যা অনেকদিন আগেই সেরে গেছিল, তা আবার ধীরে ধীরে খুলে গেল। রুহি, সে যা বলছে তা কি সত্যি? বলতে বলতে মিরাজের গলা ঠান্ডা হয়ে গেল। না মিরাজ, আমাকে ভালো করে বোঝাতে দাও। এটা ঠিক, কিন্তু যেমন তুমি ভাবছ তেমন কিছুই না। রুহি সাধারণত খুবই শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু যখনই 8 বছর আগের ঘটনাগুলো সামনে আসে তার মাথা পুরোপুরি গুলিয়ে যায়। এমনকি সে ঠিক করে কথাও বলতে পারে না। তুমি তো কখনো মিথ্যা বলো না, তাহলে কেন তাকে মিথ্যা বলছো? আমাদের মধ্যে সে সময় কি হয়েছিল সব খুলে বলো। রুদ্রর গলায় আজ এমন এক ধরনের দাম্ভিকতা ছিল যা আগে কখনো শোনা যায়নি। রুহি, আমি শুধু জানতে চাই, সে তোমার পুরনো বয়ফ্রেন্ড, তাই না? ও কি কখনো তোমাকে ছুঁয়েছে? ও কি তোমাকে চুমু খেয়েছে? বলো না। মিরাজ বলতে বলতে ধীরে ধীরে রুহির দিকে এগিয়ে এলো। যতদিন থেকে সে তাকে চিনত ততদিনে সে কখনোই তাকে এমন কঠোর ভাব দেখায়নি। তার চোখের অভিব্যক্তি প্রায় ভয়ঙ্কর হয়ে উঠল। মিরাজ আর রুহি অনেক দিন ধরে একসাথে ছিল, কিন্তু এখন পর্যন্ত তারা শুধু হাত ধরেছিল আর 2-1 বার চুমু খেয়েছিল। এর বেশি তাদের মধ্যে আর কিছু হয়নি। হয়তো এর কারণ হল রুহির মন থেকে তার ঐতিহ্যবাহী মানসিকতা, আর তার মধ্যে মিরাজ তাকে বিয়ে করার পরিকল্পনা করছিল, তাই সে সময় নিয়েছিল। কিন্তু এখন যখন শুনল যে সে যেই মেয়েটিকে এতদিন সে দেবীর মতো পুজো করত তার ওপর অন্য কেউ হাত দিয়েছে, তখন সে আর নিজের রাগকে ধরে রাখতে পারল না। মিরাজের বুকে অজানা এক ক্রোধ ফেটে উঠল, এতটাই যে তার মুখের রং পুরোপুরি ফ্যাকাসে হয়ে গেল। রুহি মিরাজকে মিথ্যা বলতে চায়নি। রুদ্রই তাকে জোর করে চুমু খেয়েছিল। কিন্তু এখন যদি সে সত্যি কথাটা বলে, তাহলে কি এই ভুল বোঝাবুঝি আরো গভীর হবে না? যখন সে মনে মনে বোঝানোর উপায় খুঁজছিল যাতে সে মিরাজকে সবটা সহজভাবে বোঝাতে পারে, ঠিক তখনই রুদ্রর শয়তানি গলা সে আবার শুনতে পেল। যেন নরক থেকে কোনো শয়তান কথা বলছে। দেখছি তুমি সবকিছু ভুলে গেছো। 8 বছর আগে যে আমরা একসাথে রাত কাটিয়েছিলাম। রুদ্রর এই কথাগুলো ছিল বোমার মতো, যা রুহির বাকি সমস্ত অজুহাতকে পুরোপুরি চূর্ণ করে দিল। সে কখনো কল্পনাও করতে পারেনি যে রুদ্র এমন একটা বিষয় এত সহজভাবে তুলবে আর এমন অভিব্যক্তি নিয়ে বলবে।
এটা কখনোই হওয়ার কথা ছিল না। এই 8 বছর কি তাকে পুরোপুরি অন্য একজন মানুষ বানিয়ে দিয়েছে? রুদ্র, তুমি কখন এতটা নির্লজ্জ হলে? রুহি হতবাক হয়ে বলল। সে আর সম্পূর্ণ বাক্য গঠন করতে পারছিল না। শালা, তুই কি বললি? মিরাজ চিৎকার করে উঠল। তার চোখ লাল হয়ে গেছিল। সে এক হাত দিয়ে রুদ্রর কলার চেপে ধরল, আর সাথে সাথে তার অন্য হাতে ধরা কোল্ড ড্রিঙ্কস আর গ্রিলড কর্ন মাটিতে পড়ে গেল। রুদ্রর ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল, আর সে অসহায়ের মতো ভান করে রুহির দিকে তাকাল। তারপর ঠোঁটে হাসি নিয়ে মিরাজকে বলল, দেখছি তুমি অতদূর পৌঁছাওনি। মনে হচ্ছে রু তোকে ঠিক ততটা পছন্দ করে না, তাই না? আমি তোকে আজ মেরে ফেলব। এই বলে মিরাজ রুদ্রর মুখের দিকে ঘুষি চালাল। কিন্তু রুদ্র তাড়াতাড়ি সেখান থেকে সরে গেল। সাথে সাথেই মিরাজ আবার সামনে এগিয়ে এসে আরেকটা ঘুষি চালাল। এইবার সে এত দ্রুত ছিল যে রুদ্র বুঝতে পারার আগেই ঘুষিটা খেয়ে গেল। রুদ্র কয়েক পা পিছিয়ে গেল। ঠোঁটের কোণে লাগা রক্তটা মুছে ফেলে সে ঠান্ডা গলায় বলল, এই ঘুষিটা আমি খেলাম কারণ তুই আমার জায়গায় এতদিন ধরে রুহির যত্ন নিয়েছিস। কিন্তু আরেকটা মারার সুযোগ পাবি না। ঠিক আছে, তাহলে তুইও আমাকে মেরে দেখ। আয় শালা, তোর কি অধিকার আছে রুহির সাথে এমন ব্যবহার করার? তুই তার পুরনো বয়ফ্রেন্ড হলেও সেটা অতীত। এখন কেন আবার তাকে খুঁজতে এসেছিস? মিরাজ রাগে পাগল হয়ে যাচ্ছিল। তার মন একদম ভেঙে গেছিল যখন সে শুনল যে 8 বছর আগে রুহি রুদ্রর সাথে রাত কাটিয়েছিল। 8 বছর আগে? তখন রুহির কতই বা বয়স ছিল? 17 কিংবা 18? সে তখনও একটা নিষ্পাপ স্কুলের মেয়ে ছিল। কোনো পুরুষই এমন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর দ্বারা চ্যালেঞ্জ সহ্য করতে পারে না, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে। আর এতে মিরাজও ব্যতিক্রম নয়। রুদ্রর সতর্কতা উপেক্ষা করে সে আবারও তাকে আক্রমণ করল, যেন সে পাগল হয়ে গেছে। তবে এইবার রুদ্র আর সরল না। পরিবর্তে মিরাজ যখন তার দিকে তেড়ে আসছিল সে তার মুখের দিকে সজোরে একটা ঘুষি মারল। আর এতে মিরাজ মাটিতে ধপাস করে পড়ে গেল। মিরাজ, তুমি ঠিক আছো? মিরাজকে মাটিতে পড়তে দেখে রুহি তার দিকে চিৎকার করে ছুটে গেল এবং তাকে দাঁড় করানোর চেষ্টা করল। কিন্তু আশ্চর্যজনকভাবে মিরাজ তাকে এক ধাক্কায় সরিয়ে দিল। দূর হয়ে যাও আমার কাছ থেকে, তুমি একটা নষ্ট মেয়ে। আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। তোমাকে আমার ঘৃণা লাগছে। আর তাতে রুহি অল্পতেই মাটিতে পড়তে পড়তে বাঁচল। রুহির চোখে জল টলমল করতে লাগল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছু করিনি মিরাজ। আমি তোমাকে কোনোদিনই প্রতারণা করিনি। বিশ্বাস করো, এগুলো সব অতীতের ঘটনা। আমার আর তার মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। তোমাকে আমি বিশ্বাস করব যে তুমি এখনো কুমারী। মিরাজ তার ঠোঁটের নিচের দিকে রক্ত মুছতে মুছতে ঠাট্টা করে বলল। রুহির মাথা নিচু হয়ে গেল। সে তার চোখ দুটো বন্ধ করা ছাড়া আর মুখ দিয়ে কিছুই বলতে পারল না। কি হলো? কিছু বলছো না কেন? বলো, বলো যে তুমি এখনো কুমারী। আর সে মিথ্যে বলছে। মিরাজ বিরক্ত হয়ে রুহির দিকে তাকিয়ে বলল, না, সে ঠিক বলেছে। আমি তার সাথে ছিলাম 8 বছর আগে। কিন্তু এখন সবকিছু শেষ হয়ে গেছে। মিরাজ, আমাকে সবকিছু বোঝাতে দাও। আমি তোমাকে সব বলবো, আমাদের মধ্যে ঠিক কি ঘটেছিল। রুহি বিনীত স্বরে বলল। ঠাস! বাতাসে একটা তীক্ষ্ণ শব্দ ছড়িয়ে পড়ল যখন মিরাজ রুহির বাঁ গালে সজোরে একটা চড় মারল। সঙ্গে সঙ্গে রুহির সেই জায়গাটা জ্বালা করতে শুরু করল। ওদিকে তা দেখে রুদ্রর চোখের মণি সংকুচিত হয়ে গেল, আর তার চোখে যন্ত্রণা ফুটে উঠল। রুহি মিরাজের কাছে আবার যেতে চেষ্টা করল, কিন্তু সে আবার তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। রুহি, আমি তোমাকে একজন ভদ্র মেয়ে ভাবতাম, যাকে নিয়ে আমি সারা জীবন কাটাতে চেয়েছিলাম। আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, আর একসঙ্গে সংসার করতে চেয়েছিলাম। আমি কল্পনাও করতে পারিনি যে তুমি একজন নিচু মানসিকতার মেয়ে। আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম আর তোমাকে দেবী বলে পূজা করতাম। আমি আসলেই অন্ধ ছিলাম। আমি কতটা বোকা ছিলাম যে তোমার পেছনে এত সময় নষ্ট করলাম। তুমি আমাকে প্রতারণা করেছ। তুমি একটা নষ্ট মেয়ে। মিরাজ হাসতে হাসতে বলল। মিরাজ, তুমি আমাকে মারতে পারো, গাল দিতে পারো। আমার কিছু যায় আসে না। তুমি আহত হয়েছ, চলো আগে হাসপাতালে যাই। রুহি কাঁদতে কাঁদতে বলল, আর আবার সে মিরাজের কাছে গেল। তুমি আমাকে ছোঁবে না, তোমার ওই নোংরা হাত দিয়ে আমাকে ছোঁবে না। দূরে সরে যাও। আমি আর তোমাকে দেখতে চাই না, এখান থেকে চলে যাও। মিরাজ আবার রুহিকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, আর নিজে থেকেই দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল। রুহি সেখানেই দাঁড়িয়ে রইল আর চুপচাপ কাঁদতে লাগল। সে জানত না যে কেন সবকিছু এমন হয়ে গেল। ভাগ্য কি তাকে যথেষ্ট কষ্ট দেয়নি? 8 বছর আগের ঘটনাতে সে কি যথেষ্ট শাস্তি পায়নি? কেন তাকে আবারও এমন পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে? কেন তাকে স্বাভাবিক জীবন যাপন করতে দেওয়া হচ্ছে না? সে তো শুধু একটা সাধারণ জীবন চাইছিল, এর বেশি আর কিছু না। রু, আমার কাছে ফিরে এসো। আমাকে বিয়ে করো। রুদ্রর গলা পেছন থেকে শোনা গেল। তার গলায় ছিল এক অদম্য দৃঢ়তা।
এটা কোনো আলাপচারিতা বা অনুরোধ ছিল না। এটা ছিল একটা আদেশ, যেখানে কোনো আপত্তির জায়গা ছিল না। রুহি জানত যে সিং পরিবার এমনই। সিং পরিবারের মানুষেরা জন্মগতভাবে ছিল ক্ষমতাশালী, আর এই শহরে তারা ছিল দেবতা সমতুল্য। 8 বছর আগে সে এই কঠোর সত্যতা শিখেছিল, আর তার ভুলের জন্য তাকে নির্মমভাবে মূল্য দিতে হয়েছিল। কিছুক্ষণ পর রুহি কিভাবে তার ঘরে ফিরল সেটা তার মনে ছিল না। সে অনেকক্ষণ ধরে একা অন্ধকারে বসেছিল। আর কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাটা এতটাই অবাস্তব ছিল যে তা যেন তাকে স্বপ্নের মতো লাগছিল। তার গালে মিরাজের দেওয়া হাতের ছাপ এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। তারা কলেজ থেকেই একে অপরকে চিনত। আর কলেজে মিরাজ অনেকদিন ধরে তার মন জয় করার চেষ্টা করেছিল। অনেক ভেবেচিন্তে রুহি অবশেষে তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। মিরাজ হয়তো খুব অসাধারণ কিছু ছিল না, কিন্তু সে সত্যিই রুহির জন্য ভালো ছিল। সে ভেবেছিল বাকি জীবনটা তার সঙ্গে এমনই সাধারণভাবে সে কাটিয়ে দেবে। কিন্তু এমন সময়ে এই ধরনের ঘটনা ঘটবে, এটা সে কখনো ভাবেনি। রুদ্রর আবার ফিরে আসা যেন সবকিছুকে অস্থিরতায় ফেলে দিল। কিছুক্ষণ পর রুহির হুঁশ ফিরল আর সে তার মোবাইল চেক করল। তার মোবাইলে প্রায় ডজনখানেক মিসড কল ছিল, সবগুলোই রিয়ার। আর হোয়াটসঅ্যাপে 3টা আনরিড মেসেজ ছিল। রুহি, তুমি ফোন ধরছ না কেন? কিছু হয়েছে নাকি? রুহি, রুদ্র তোমার যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে গেছে। তোমাদের দুজনের মধ্যে কি হচ্ছে? ও কি তোমার সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে? রুহি, কিছু বলো। তুমি ঠিক আছো তো? রুহির হয়তো এই সময় হাজারটা কথা বলার ছিল, কিন্তু সে এখন যতটা ভেঙে পড়েছিল যে তার একটুও কথা বলার ইচ্ছা করছিল না। কিছুক্ষণ ভাবার পর সে মেসেজের উত্তর দিল। আজকে একটু ক্লান্ত লাগছে। আবার দেখা হলে তোমাকে সব খুলে বলবো। আমি ঠিক আছি, আমার জন্য চিন্তা করো না। কয়েক সেকেন্ড পরেই রিয়ার উত্তর এলো। ঠিক আছে, তুমি ঠিক আছো জানলেই হলো। রুহি, আমি আশা করি তুমি বুঝতে পারবে যে সবাইকে মাঝে মধ্যেই কিছু জিনিসের মুখোমুখি হতে হয়। রুহি আর রুদ্রর মধ্যে ঠিক কি হয়েছিল সেটা রিয়ার চেয়ে ভালো আর কেউ জানত না। হাই স্কুলের পুরো সময়টাই রুহির বেস্টি ছিল রিয়া, আর সে সাক্ষী ছিল রুহি আর রুদ্রর প্রেমের। দুর্ভাগ্যবশত সেই ঘটনাটার পর তারা দুজনেই আলাদা হয়ে যায়। কিছুক্ষণ পর রুহি আবার ফোন তুলে মিরাজের নম্বর ডায়াল করল, কিন্তু তার ফোন বন্ধ ছিল। সে জানত যে মিরাজের জন্য এই ঘটনাটা ছিল খুবই নিষ্ঠুর। এটা তো ছিল তার অতীত, কিন্তু এখন মিরাজকে তার মাসুল দিতে হচ্ছে। এর জন্য দায়ী কে? অন্ধকারে রুহি ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল। সে জানত যে কিছু জিনিস চিরদিনের জন্য লুকিয়ে রাখা যায় না। এই জিনিসগুলো কোনোদিনও কিছুতেই এড়ানো যায় না। অন্যদিকে শহরের এক প্রান্তে একটা রূপালী রঙের অডি R8 ধীরে ধীরে এক বিশাল প্রাসাদের সামনে এসে থামল, আর সেখানে থাকা ডজনখানেক রক্ষীরা গাড়ির দিকে মাথা নত করে অভিবাদন জানাল। গাড়িটা সামনের দরজার কাছে এসে থামল আর রুদ্র গাড়ি থেকে বেরিয়ে এলো। বাড়ির দরজা খুলে সে ভেতরে ঢুকল। রুদ্রর মা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল আর একটু হেসে বলল, রুদ্র, তুমি ফিরে এসেছ। তোমার বাবা আর আমি ডিনারে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি গিয়ে হাত ধুয়ে নাও। রুদ্র কোনো উত্তর দিল না। সে সোজা ডাইনিং রুমে গিয়ে তার বাবার পাশে বসে পড়ল, আর তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, বাবা, তোমার কাছে একটা প্রশ্ন আছে। কি হয়েছে? রুদ্রর তীক্ষ্ণ দৃষ্টিতে অস্বস্তি বোধ করতে লাগল মহেন্দ্র সিং। 8 বছর আগে আমাকে আর রুহিকে আলাদা করতে তোমরা তার পরিবারের সঙ্গে কি কোনো কিছু করেছিলে? রুদ্র কোন ভাব ছাড়াই সোজা জিজ্ঞেস করল। রুদ্রর প্রশ্ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মহেন্দ্র আর মিসেস সিং এর মুখের ভাব পরিবর্তিত হয়ে গেল। রুদ্র, তুমি এসব কি বলছো? মিসেস সিং কোনোরকমে মুখে হাসি এনে বলল। রুদ্র কোনো উত্তর দিল না, বরং সে তার চোখের দৃষ্টি আরও দৃঢ় করে বাবার দিকে তাকিয়ে রইল, যেন তার মুখে কোনো উত্তর খুঁজছিল। 8 বছর আগে রুদ্র বিদেশে গিয়েছিল, আর তারপর থেকেই সে আর ফিরে আসেনি। সে জানত না সেই সময় ঠিক কি ঘটেছিল। তবে একটু আগেই সে রুহির কণ্ঠে তার জন্য এক গভীর ঘৃণা অনুভব করেছিল। তাতে তার বুঝতে একটু অসুবিধা হয়নি যে তার বাবা মা হয়তো রুহির পরিবারের সঙ্গে একটা অপ্রীতিকর কিছু করেছিল। মহেন্দ্র তার ছেলের দৃষ্টিতে খুব অস্বস্তি বোধ করতে লাগল। 1 মিনিট পর মহেন্দ্র চোখ নিচু করে ফেলল। তার উত্তরে যেন বিষয়টা এড়ানোর চেষ্টা ছিল। ওটা অনেক আগের কথা, এখন আবার কেন এই নিয়ে কথা তুলছ? বন্ধুরা, এর পরের এপিসোডটিকে শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তাহলে গল্পের পরের এপিসোডটি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন।